আমাদের মিডল অর্ডারে কিছু সমস্যা রয়ে গেছে, যেটা আমরা এশিয়া কাপ থেকেই বলছি যে আমাদের প্রপার মিডল অর্ডার ব্যাটার নাই। যাদেরকে আমরা মিডল অর্ডারে ট্রাই করছি তারা সবাই আসলে ফিনিশার, একমাত্র হৃদয় ছাড়া প্রপার মিডল অর্ডার ব্যাটার নেই। এবং হৃদয়ও সাধারণত ঘরোয়া টি-20 ক্রিকেটে ওপেনিংয়ে বা 3 নম্বর স্লটেই ব্যাটিং করে থাকেন। আমরা 4 জন ওপেনার নিয়ে খেলছি, 3 জন ফিনিশার নিয়ে খেলছি, মাঝখানে মিডল অর্ডার বলতে আমার কিছু নাই। মিডল অর্ডারে যারা ব্যাটিং করেন তাদের কাজটা খুব ডিফিকাল্ট, তাদেরকে সিচুয়েশন অনুযায়ী ব্যাটিং করতে হয়। কোনো দিন হয়তো আপনি 5 নম্বরে 10ম ওভারে নামবেন, কোনো দিন 5 নম্বরে 19তম ওভারে নামবেন, কোনো দিন আপনার সামনে স্পিন থাকবে, কোনো দিন আপনার সামনে পেস থাকবে, কোনো দিন আপনার পার স্কোর 180 হবে, কোনো দিন 100। কিন্তু বাংলাদেশের মিডল অর্ডারদের তো আসলে কাজটা তো সুবিধার, কারণ তারা তো পাওয়ার প্লেতে নেমে পড়ে, সেটার সাথে তো তারা অভ্যস্ত না, সেই ক্রিকেটটা তো তারা খেলছে না। সেক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন যে টপ অর্ডার ব্যাটারদের নিয়ে স্কোয়াড সাজাতে পারেন, এটাও অনেক দল করে থাকে। সেটা তো আমরা করছি রেগুলারলি, সেটা আমরা করছি। এখন আমরা 1, 2, 3 করছি, 4, 5, 6ও আমরা ওই কাজটা করতে পারি। যেভাবে হচ্ছে আপনি ভুল বলেননি। আপনি ওপেনারদের নিয়ে প্রথম 7 জনকে ওপেনার খেলালে আসলে খুব বেশি অদল বদল হবে কিনা আমি জানি না, কারণ এই জায়গায় কনসিস্টেন্সির কথা যেটা বলছিলাম, আমরা এশিয়া কাপে গিয়েছি 2 জন সেট ওপেনার নিয়ে, তানজিদ তামিম, পারভেজ ইমন, দুজনকে টুর্নামেন্টের মাঝপথে একাদশ থেকে ছিটকে ফেলেছি। সাইফ হাসান এশিয়া কাপের আগে দলের আশেপাশে ছিলেন না, তিনিই মনে হচ্ছে এখন একমাত্র টি-20 স্পেশালিস্ট ব্যাটার। আপনি যদি মিডল অর্ডারের কথা বলেন, আপনার শেষ সিরিজে অধিনায়ক কে ছিলেন? জাকের আলী অনিক, তিনি গেল ম্যাচ খেলেননি। মানে এর আগের টি-20 ম্যাচটাতে যিনি ক্যাপ্টেন্সি করেছেন তিনি পরের ম্যাচে নাই। তো প্লেয়াররা কিন্তু ওই আত্মবিশ্বাসটা পাচ্ছে না যে তারা পরের ম্যাচে খেলবে কিনা। এই জায়গায় আপনাকে একটা লং রান দিতে হবে। যে কোনো প্লেয়ারকেই যখন আপনি দলে খেলাবেন 5টা-7টা ম্যাচ খেলাতে হবে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। হ্যাঁ, এই জায়গায় সোহানকে বাংলাদেশ দল অনেক দিন ধরে সুযোগ দিচ্ছে। এশিয়া কাপ থেকে আমরা দেখছি টানা ম্যাচ খেলছে না, আবার সেটা নিয়েও প্রশ্ন উঠছে যে সোহান রান করছে না, তাকে কেন খেলানো হচ্ছে। এই জায়গায় আমার কাছে মনে হয় যে হ্যাঁ, তাকে একটা লম্বা রান দিচ্ছেন, তিনি যদি পারফর্ম করতে না পারেন হয়তো তাকে ছিটকে ফেলা হবে, তবে তার আগে তাকে প্রপার সুযোগটা দেওয়া হচ্ছে। আমার মনে হয় যাকে আপনি খেলান, একটা প্রপার টিম খেলান, স্ট্র্যাটেজিক কারণে আপনি দলে পরিবর্তন আনতে পারেন, তবে 2 ম্যাচে কেউ খারাপ করলে তাকে 3য় ম্যাচে আপনি ছুড়ে ফেলে দিতে পারেন না। তো সেক্ষেত্রে আপনি যেহেতু এই কথা বলছেন, জাকের মনে হয় সেক্ষেত্রে আরও 2টো ম্যাচ তাকে ডাগ আউটে বসে থাকতে হবে, কারণ সোহান, শামীম পাটোয়ারির উপর যেহেতু প্রথম ম্যাচে তারা ভরসা রেখেছে। আর শামীম পাটোয়ারির উপর পরের ম্যাচে ভরসা রাখবেন কিনা সেই বিষয়ে কিন্তু সন্দেহ আছে, কারণ লিটন যেভাবে আসলে প্রেস কনফারেন্সে বলেছেন যে শামীম পাটোয়ারি যে শটটা খেলেছেন সেটা সেই মুহূর্তে কোনোভাবেই খেলা উচিত, তার নাম মেনশন করে বলেছেন। মনে হচ্ছে কোপটা পড়লে শামীম পাটোয়ারির উপরই পড়তে পারে। এবং তার গেল 7-8টা ইনিংসও কিন্তু আসলে খুব বেশি সুবিধা না, 2টা ভালো ইনিংস আছে, 2টা ডাক আছে, 3টা সম্ভবত সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন, তো পারফরমেন্সটাও তার সাথে নাই। তবে লেফট হ্যান্ড একজন ব্যাটসম্যানও আসলে দরকার। আপনি যদি টপ অর্ডার থেকে খেয়াল করেন, তানজিদ তামিম ছাড়া কিন্তু লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান নাই। আপনি লিটন দাস 3-এ খেলছেন, সাইফ 2-এ খেলছেন, হৃদয় 4-এ খেলছেন, 5-এ যদি আপনি অনিককে খেলান, 6-এ সোহানকে খেলান, 7-এ তানজিম সাকিব বা রিশাদকে খেলান, আপনার টপ অর্ডারে কিন্তু একমাত্র তানজিম সাকিব ছাড়া লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান নাই। তো ওই যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ব্যাটিং নিয়েও কিন্তু বাংলাদেশ ভাবছে, সেটা আমরা 7-8-এ গিয়ে গতকালকের ম্যাচেও দেখেছি, রিশাদের আগে নাসুমকে নামানো হয়েছে। তো ওই জিনিসগুলো নিয়ে আসলে বাংলাদেশ দল ভাবছে, ভাবনাটা বেশি হয়েছে।